একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, প্রথম পাঠ আজকে। আমি আছি তোমাদের সঙ্গে সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স গার্হস্থ্য কলেজ, রাজশাহী। আমার ইমেল ঠিকানা sk.pramanik@yahoo.com। তোমরা প্রয়োজনে মেইল করতে পারো। প্রথমে আমরা জেনে নিই রাশি কি জিনিস। আমাদের এই বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তোমরা জানো যে দৈর্ঘ্য মাপা যায়, কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা যায়, ভর মাপা যায়, বস্তুটা সরণ মাপা যায়, বস্তুর উপর কতটা বল প্রয়োগ করা হলো সেই বলটাও মাপা যায়, ত্বরণ মাপা যায়, বেগ মাপা যায়, ঘনত্ব মাপা যায়, আপেক্ষিক গুরুত্ব মাপা যায়। এই যা মাপা যাবে সেটাই হলো রাশি। হ্যাঁ, এখন আমি কত জোরে কথা বলছি, তুমি কত জোরে হাসছো, এগুলো কিন্তু মাপা যায়। এখন আলোর তীব্রতা কেমন সেটাও মাপা যায়। এমনকি তুমি যে মরিচের ঝালটা অনুভব করো, সে ঝালটা কম না বেশি সেটাও কিন্তু মাপা যায়। জানো তো এই ঝাল মাপার এককের নাম কি? স্কোফিল্ড। এই যে আমাদের চারিদিকে যে শব্দ হচ্ছে, এই শব্দ কত জোরে হচ্ছে সেটাও কিন্তু মেপে বলা যায়। শব্দের পরিমাপের একক ডেসিবেল। যাই হোক, এই রাশিকে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমরা এটা 9-10-এও পড়ে এসেছো। একটা হলো সদিক রাশি বা ভেক্টর রাশি, আর একটা হলো স্কেলার রাশি বা নির্দিক রাশি। সদিক মানে দিক আছে, নির্দিক দিক নাই, তাই না? তাহলে বিষয়গুলো আরেকটু পরিষ্কার করে আমরা জেনে নিই। ভেক্টর রাশি বা সদিক রাশি কাকে বলবো আমরা? যে সমস্ত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মানও লাগবে, দিকও লাগবে। মানে মান এবং দিক দুটোই যদি প্রয়োজন হয় তাহলে আমরা তাদেরকে বলবো ভেক্টর রাশি। উদাহরণস্বরূপ দেখো যে সরণ আমরা বলতে পারি। সরণ কতটুকু সরণ ঘটলো, কোন দিকে ঘটলো, ত্বরণ কোন দিকে ঘটছে, বেগ কোন দিকে ঘটছে, মানে বাতাস উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে না দক্ষিণ থেকে পশ্চিমে যাচ্ছে, কত বেগে যাচ্ছে। তাহলে দুটো জিনিসের দরকার হচ্ছে, দিকেরও দরকার হচ্ছে, মানেরও দরকার হচ্ছে। তাহলে যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয়েরই প্রয়োজন হবে তাকে বলবো আমরা ভেক্টর রাশি। আর যদি শুধু মান দিয়ে প্রকাশ করা যায় কোনো রাশিকে, তোমার দিকের প্রয়োজন হয় না, তাহলে আমরা সেই সমস্ত রাশিকে বলবো স্কেলার রাশি। যেমন তোমার ভরের কথা যদি বলা হয়, তোমার ভর কত? তুমি বললে যে 50 কেজি। কোন দিকে সেটা বলার দরকার নাই। যেমন দৈর্ঘ্য, কাজ, দ্রুতি, আয়তন, এগুলো মাপতে গেলে আমাদের দিকের প্রয়োজন হয় না, শুধু মান দিয়ে প্রকাশ করলেই হয়। এরপরে আমরা আসি ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব। জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টর রাশিকে তীর চিহ্নিত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। কিভাবে? তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা হয় বা প্রকাশ করা হয়। খেয়াল করো, এই যে সরলরেখা, এই একটা সরলরেখা ধরো, তাহলে কি হবে? দৈর্ঘ্য কত? AB। এই এ থেকে AB পর্যন্ত যে দৈর্ঘ্য,
এটা হলো মান, আর এই যে তীর চিহ্ন এ থেকে বি এর দিকে, এটা হলো দিক নির্দেশ করছে যে এ থেকে বি এর দিকে যাচ্ছে। আরও খেয়াল করো, এই যে এ বিন্দু, মানে এইটা হলো এ বিন্দু, এই এ বিন্দুকে বলা হবে এই যে এ বি ভেক্টর, এ বি ভেক্টরের পাদবিন্দু। আর এই যে বি বিন্দু, এই বি বিন্দুকে বলা হবে শীর্ষবিন্দু। এটা মনে রাখতে হবে, ভবিষ্যতে আমাদের লাগবে। তাহলে পাদবিন্দু কোনটা? এইটা। আর শীর্ষবিন্দু এইটা। আর ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? সাধারণত যখন আমরা ছাপার কাজে ব্যবহার করি তখন এরকম একটা মোটা অক্ষর দিয়ে প্রকাশ করি। মানে বইতে যদি ছাপানো হয় তাহলে মোটা অক্ষর ছাপালে সেটাকে আমরা ভেক্টর বলতে পারি। অথবা এরকমভাবে প্রকাশ করতে পারি অক্ষরের নিচে টান দিয়ে, অথবা অক্ষরের উপরে একটা তীর চিহ্ন দিয়ে, অথবা অক্ষরের উপরে একটা বার চিহ্ন দিয়ে। এইভাবে আমরা ভেক্টর প্রকাশ করে থাকি। আমি তোমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই মোটা অক্ষর এইটা দিয়ে ভেক্টর চিহ্নিত করব। তবে তোমরা খাতায় লেখার সময় এই এর উপরে বা বি যেটাই ভেক্টর হবে তার উপরে এই যে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবে। তাহলে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় আমরা শিখলাম। বিশেষ কতগুলো ভেক্টর নিয়ে এবার আমরা আলোচনা করি। সবার প্রথমে দেখো আমাদের কি আছে? সদৃশ ভেক্টর। সদৃশ বা সমান্তরাল ভেক্টর। সদৃশ মানে কি? একই রকম দেখতে, মানে একই দিকে যাবে ভেক্টর। যদি দুইটা বা তার চেয়ে বেশি ভেক্টর একই দিকে যায়, মানে তাদের দিক যদি একই হয়, তবে তাদের সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলে। ভেক্টর ক্রিয়া করছে একই দিকে। এখানে এ এবং বি দুটো ভেক্টর দেখানো হয়েছে, দুটোই ক্রিয়া করছে কোন দিকে? দেখো এই দিকে। এখানে যদি আর একটা ভেক্টর থাকতো এবং একই দিকে ক্রিয়া করত, তাহলে তিনটাকেই আমরা বলতাম সদৃশ বা সমান্তরাল ভেক্টর। এবার এসো বিসদৃশ। বিসদৃশ আবার কেমন? বিপরীত। দেখো একই রকম দুটো ভেক্টর, ভেক্টর কাকে বলে মনে আছে তো? মান এবং দিক আছে যেসব রাশি তারা হলো ভেক্টর। একই ভেক্টর বলতে দুটোই বেগের হতে পারে, দুটোই বলের হতে পারে, দুটোই ওজনের হতে পারে। দেখো এই একটা ভেক্টর আমি কিন্তু মোটা অক্ষর দিয়ে প্রকাশ করেছি, তীর চিহ্ন ব্যবহার করিনি। এটা খেয়াল করো, তোমরা মনে করো না যেন একটা ভুল হয়েছে, আসলে তীর চিহ্ন আমি ব্যবহার করিনি। দেখো এ একটা ভেক্টর, তার দিক হলো এই দিকে, কিন্তু বি আর একটা ভেক্টর, তার দিক ঠিক বিপরীত দিকে, তাই না? একটা ভেক্টরের দিক উপরের দিকে এই দিকে, আর একটা ভেক্টর ঠিক নিচের দিকে। তাহলে এটা কি? বিপরীত ভেক্টর বা সদৃশ ভেক্টর। এরপরে এসো যে স্বাধীন। স্বাধীন তার মানে এই যে আমরা একটু আগেই পড়লাম যে এইটাকে বলে কি? পাদবিন্দু। আর এইটাকে কি বলে? মনে আছে? শীর্ষবিন্দু। যাই হোক, এই যে পাদবিন্দুটা, কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি তোমার ইচ্ছা মতন তুমি পছন্দ করতে পারো, তবে সেটাকে বলা হবে স্বাধীন ভেক্টর। কেউ নির্দিষ্ট করে দেয়নি, তুমি তোমার ইচ্ছা মতন পাদবিন্দু নির্দিষ্ট করলে, তাহলে সেই ভেক্টরটা হবে স্বাধীন ভেক্টর। এবার এসো আমরা দেখি সীমাবদ্ধ ভেক্টরটা কী জিনিস।
সীমাবদ্ধ, তুমি কিন্তু স্বাধীন মতন আর পছন্দ করতে পারবে না পাদবিন্দু কোথায় হবে। তো ভেক্টর রাশি, ধরো এখানে এটা একটা ভেক্টর, এই যে ওপি, এটা একটা ভেক্টর রাশি, এর এই বিন্দুটাকে বলা হয় কি বিন্দু? পাদবিন্দু। মনে আছে তো? কি বিন্দু? পাদবিন্দু। এইটাকে বলা হবে পাদবিন্দু। এইটা নির্দিষ্ট করা আছে, আগের থেকে ঠিক করে রাখা আছে, সেজন্য এটাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এটা তুমি তোমার ইচ্ছা মতন পাদবিন্দু নির্দিষ্ট করতে পারছো না। এবার এসো সমান ভেক্টরে। সমান ভেক্টর, দেখো এখানে আমরা এ একটা ভেক্টর নিয়েছি, বি একটা ভেক্টর নিয়েছি। এই দুটো ভেক্টর কেমন? সমান্তরাল। এই দুটো ভেক্টরের মান যদি সমান হয়, মানে এ ভেক্টরেরও যা মান বি ভেক্টরও তাই মান, এবং দিকও দেখো একই দিকে। যদি সমান্তরাল দুটো ভেক্টরের মান এবং দিক যদি একই হয়, যে মানও সমান দিকও এক, তাহলে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। এবার এসো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। ভেক্টরের দিকে খেয়াল করো, এ একটা ভেক্টর, তার দিক এই দিকে, ঠিক একই ভেক্টর এ, তার দিক হলো এই দিকে। তাহলে এদিকে যদি ধনাত্মক ধরি, এইটা যদি ধনাত্মক ধরি, তাহলে এটা কি বিপরীত দিকে আসছে, তাহলে এটা অবশ্যই ঋণাত্মক। ঠিক আছে? তাহলে এই বিয়োগ এ ভেক্টরটা হলো এই এ ভেক্টরের বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। মনোযোগ দিয়ে দেখো, তাহলে একবারেই পড়া হয়ে যাবে। এবার এসো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে? শূন্য তার মানে কি? নাই। কোনো ভেক্টরের মান যদি শূন্য হয়, কোনো ভেক্টরের মান যদি শূন্য হয়, তাহলে তাকে আমরা বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। সঠিক ভেক্টর, এখন ভেক্টরের মান শূন্য হলে নাল, আর যদি শূন্য না হয় তাহলে সেটা সঠিক। ঠিক আছে? কোনো ভেক্টরের মান শূন্য হলে সেটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, আর ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেটাকে আমরা বলবো সঠিক ভেক্টর। তাহলে এটাকে ভুল ভেক্টর বলা যেত, তাই না? যাই হোক, এবার এসো সমরেখ ভেক্টর। সমরেখ কথাটা খেয়াল করো, দেখো এটা একটা ভেক্টর, আমি ভেক্টরের নামটা লিখে দিইনি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এটি কিভাবে বলাচ্ছে? এই যে একই সরলরেখা বরাবর, একই সরলরেখা বরাবর পরস্পর, এটা হলো একই সরলরেখা বরাবর যাচ্ছে, আর এই ভেক্টরটা এই ভেক্টরগুলোর সমান্তরালে আছে। এরকম যদি অবস্থা হয় দুই বা তার বেশি ভেক্টরের, তাহলে আমরা বলবো এরা হলো সমরেখ ভেক্টর। কিভাবে আছে? এই দুটো ভেক্টর খেয়াল করো, এরা একই সরলরেখায় যাচ্ছে, তাহলে এরা সমরেখ ভেক্টর। আবার এই ভেক্টরের সাপেক্ষে এই ভেক্টর কি? সমান্তরাল। এই ভেক্টরের সাপেক্ষে এই ভেক্টরটাও সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলেও আমরা বলবো সমরেখ, আবার একই সরলরেখা বরাবর ক্রিয়া করলেও আমরা বলবো সমরেখ। ঠিক আছে? তাহলে এখানে বি এবং সি ভেক্টরটা হলো কি হচ্ছে? একই সরলরেখা বরাবর যাচ্ছে, তাহলে এই দুটো ভেক্টর হলো সমরেখ ভেক্টর। আবার এর সঙ্গে বি সমান্তরাল, আবার এর সঙ্গে সিও সমান্তরাল, তাহলেও কিন্তু এরা পরস্পর সমরেখ ভেক্টর। সমতলীয় ভেক্টর, তল, সমতলীয় মানে সমতল,
শব্দগুলো খেয়াল করবে, তাহলে পরে তোমাদের সংজ্ঞাটাও ভালো মনে থাকবে। তাহলে দেখো এখানে আমার একটু বানানটা ভুল হয়েছে, তলীয়, এইখানে বানানটা ভুল হয়েছে, আমি আগেই স্বীকার করে নিলাম। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে থাকে, এই দেখো তিনটা ভেক্টর এ বি সি, এর একটাই সমতলে আছে না? মনিটরের পর্দা সমতল, একটা সমতলই তো আছে। তাহলে এই তিনটা ভেক্টরকে একসঙ্গে আমরা বলবো যে সমতলীয় ভেক্টর। ঠিক আছে, আবার বলছি এখানে বানানটা ভুল আছে। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে আমরা তাদেরকে বলবো সমতলীয় ভেক্টর। এখানে যদি আর একটা ভেক্টর থাকতো, তার নাম হতো ডি, তাহলে আমরা এটাকেও বলতাম সমতলীয় ভেক্টর। একক ভেক্টর, কোনো ভেক্টরের মান যদি একক মানে এক হয়, তাহলে সেই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলবো। এটা আমরা অঙ্ক করার সময় দেখব। একক ভেক্টরকে সাধারণত যে ছোট হাতের অক্ষর আর মাথার উপরে এরকম টুপির মতন দেওয়া হয়, এটাকে কি বলা হয়? ক্যাপ, এ ক্যাপ। একক ভেক্টরের উপরে এরকম চিহ্ন দেওয়া হয়, মনে রাখবে। যদি বি এর উপরে এরকম থাকে তাহলে এটা হলো একক ভেক্টর, এখানে আছে এ। ঠিক আছে, একক ভেক্টরের উপরে কখনো এইরকম তীর চিহ্ন দেওয়া যায় না, তাহলে এটা ভেক্টর হয়ে গেল, একক না। একক ভেক্টর কখন হবে? কোনো ভেক্টরের মান যদি এক হয় তাহলে সেটা হবে একক ভেক্টর। অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। দেখো মূল বিন্দু এখানেও, এটা একটা প্রসঙ্গ কাঠামো। এখন এক্স এবং ওয়াই এই অক্ষের সাপেক্ষে পি বিন্দুটা ঠিক কোথায় সেটা যদি নির্দেশ করা হয়, ওপি কিন্তু একটা ভেক্টর, এই ভেক্টরটার পি বিন্দুটা ঠিক কোথায় অবস্থিত, তাহলে ওই বিন্দুর মানে এই পি বিন্দুর অবস্থানটাই কিন্তু অবস্থান ভেক্টর। যেমন পি বিন্দুটা কোথায়, তাহলে এই ও থেকে এক্স এই দিকে এত দূর, তাহলে এক্সের এখানকার মান যা হবে সেই মানটা এখানে হবে, আর উপরের দিকে ওয়াই এর মান, এই যে ওয়াই, তাহলে এদিকে হলো এক্স এর মান, এদিকে হলো ওয়াই এর মান, তাহলে আমরা পি বিন্দুর অবস্থানটা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। আর এই অবস্থান ভেক্টরকে অনেক সময় আমরা বলে থাকি ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কোনটুকু? এই যে এইটুকু। এই যে দূরত্ব মূল বিন্দু থেকে এই অবস্থান পি বিন্দু, এর দূরত্ব, এটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর, সেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, সরণ ভেক্টর। এখন এই যে অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর, ধরো এটাকে আমরা পি বলি, এটা একটা অবস্থান ভেক্টর কিউ। এখন এই অবস্থান ভেক্টর পি বিন্দু এখানে, কি বিন্দু এখানে, তাহলে কি এটুকু একটা সরণ ঘটলো না? এই সরণটাকেই আমরা বলবো সরণ ভেক্টর। তো এইটাকে যদি আমরা বলি আর আই ইনিশিয়াল, আর এটাকে যদি বলি আর এফ, আর অবস্থান ভেক্টরের যে সরণ ঘটলো সেটাকে যদি ডেল্টা আর, অবশ্যই এগুলো ভেক্টর চিহ্ন হবে, এগুলো ভেক্টর চিহ্ন, তাহলে এটা কত হবে? আর এফ বিয়োগ আর আই, ভেক্টর চিহ্ন দিবে। ঠিক আছে, তাহলে এটা একটা অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর। এখন মানে ওপি আর ও কিউ দুটো অবস্থান ভেক্টর, আর পি থেকে কিউ এটা হলো তাদের সরণ। এই সরণটাকে যদি আমরা ডেল্টা আর বলি
তাহলে কি হবে, শেষ অবস্থান ভেক্টর থেকে প্রথম অবস্থান ভেক্টরটা বিয়োগ দিলেই আমরা সরণটা পেয়ে যাব। বোঝা গেল? এটা একটু ভালো করে বুঝবে, এটাও আমাদের খুব দরকার পড়বে। এবারে এসো যে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত হয়, তা ধরো যে একটার মান দাঁড়ালো আমাদের 1/5, আর একটার মান দাঁড়ালো 5। একটা ভেক্টরের মান 1/5, আর একটা ভেক্টরের মান পেলাম 5। তাহলে কি একটার একটার বিপরীত হলো না? এই মানগুলো আমরা নির্ণয় করা শিখব, তখন বুঝবে বিষয়গুলো কি। যদি দুটো ভেক্টর সমজাতীয় একই রকম, একটার মান পেলাম 1/5, 1/5, আর একটা পেলাম 5, তাহলে বিপরীত হয়ে গেল। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা বলবো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। তাহলে মোটামুটি ভেক্টর সম্পর্কে তোমাদের আজকে পরিচয় হলো। ভেক্টরের আরও বিস্তৃত বিষয় নিয়ে ভবিষ্যতে তোমাদের সামনে উপস্থিত হব। আশা করি তখনও তোমরা আমার সঙ্গে থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।